সো আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আমাদের আজকের ক্লাসটা গুগল মিটের মধ্যে যেহেতু 1 ঘন্টা ওভার হয়ে গেছে, একটা 1 ঘন্টা লিমিট ছিল, সেটার মধ্যে মাঝপথেই শেষ হয়ে গেছিলো। তার উপর আবার ভিএস কোড ক্র্যাশ করলো। সো প্রবলেমের কারণে আমাদের ক্লাসটা একটু মানে হয়ে গেছিলো। তাই এমনও আজকের ক্লাসটা মূলত আপনাদের এইচটিএমএল বেসিক সম্পর্কে। আজকে আমরা মূলত এইচটিএমএল এর বেসিক্স সম্পর্কে জানবো, যে মূলত এইচটিএমএল কি, কেন, কিভাবে ব্যবহার করা হয়। সো সেখান থেকে শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, এইচটিএমএল ফুল ফরম্যাট হচ্ছে আপনার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি ল্যাঙ্গুয়েজ বলা হলেও এটি কোনো প্রকার ভাষা নয়, এটি একটি আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা বলতে পারেন সহকারী ভাষা। ওকে, এইচটিএমএল হচ্ছে আপনার একটি সহকারী ভাষা, যেটা এভাবে বুঝেন, মার্কআপ ল্যাঙ্গুয়েজকে আমরা এভাবে বুঝি যে আমরা আমাদের কোড এডিটর ভিএস কোডটা ইউজ করছি না। যারা আপাতত নতুন শিখছে তারা এটা ইউজ করতে পারে, সাবলাইম টেক্সট। তো আমরা মূলত এটা ইউজ করছি। সো আগে আমরা এটা এডিটরটা ওপেন করে নিই। তো আমরা আগে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল একটা তৈরি করে নিয়েছি ক্লাসের জন্য। হ্যাঁ, তো আমাদের এডিটর ওপেন হয়ে গেল। সো তো আমরা প্রথমে ওপেন ফাইলে গিয়ে আমরা আমাদের এইচটিএমএল ফাইলটা খুলে নেব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্লাসের যে কোডটা ছিল, এটা আমরা আপাতত সরিয়ে দিই। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এতটুকু জাস্ট বুঝে নিন যে আপনার থেকে একটা কাগজ আছে, সেই কাগজের মধ্যেই আপনি অনেকগুলো ছবি, লেখা, রং বা অনেক কিছু অ্যাড করতে চাচ্ছেন, এবং এগুলোকে অ্যাড করার জন্য আপনি প্রতিটা জিনিসকে একটা নির্দিষ্ট লেবেল দিচ্ছেন। তো এইচটিএমএল মূলত সেভাবেই কাজ করে। এটি এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি প্রতিটি সেকশনকে, একটি ওয়েবসাইটের প্রতিটি সেকশনকে নির্দিষ্ট লেভেলাইজড করে, যাতে ব্রাউজার বুঝতে পারে যে কোন অংশ কীরকম। জাস্ট এক্সাম্পল, অনেক সময় আমরা গুগলে কোনো কিছু সার্চ করলে সেটা সম্পর্কে একটা অ্যাবাউট আস আমাদের সামনে চলে আসে। গুগল সেই অ্যাবাউট আসটা জেনারেলি কোথায় থাকে? আপনার নিশ্চিত আপনার ওয়েবসাইটের অ্যাবাউট আসে থাকবে। বাট যখন গুগলের মধ্যে আমরা সেই সম্পর্কে, যেমন ধরেন আমরা এইচটিএমএল সম্পর্কে জাস্ট লিখলাম এইচটিএমএল বেসিক্স, এইচটিএমএল, জাস্ট আমরা এইচটিএমএল সার্চ করলাম। তো এইচটিএমএল সম্পর্কে এখানে একটা অ্যাবাউট আস, এইচটিএমএল বেসিক স্ট্রাকচার। ওকে, অলে গেলাম। সো এখানের মধ্যে একটা মূলত আমাদের অ্যাবাউট আস দেখাচ্ছে। তো এই অ্যাবাউট আসটা কোথা থেকে আসছে? এই যে এখানের মধ্যে এই যে একটা পুরো অ্যাবাউট আস আসছে, আমাদের এই অ্যাবাউটটা আসছে মূলত আপনাদের এই যে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, এই ওয়েবসাইটের থেকে। সো গুগল কীভাবে জানলো যে আমাদের এই ওয়েবসাইটের এই অংশ থেকে এই ডেটাটা আমাদেরকে শো করতে হবে? এই জিনিসটা মূলত ডিসাইড করে এইচটিএমএল এর মার্কআপের মাধ্যমে। কোন অংশটা, কোনো একটা সাইডের কোন অংশটা কতটুকু গুরুত্বপূর্ণ বা কোন অংশ কিভাবে ইন্ডেক্সড হবে, সেটা আমরা মূলত এইচটিএমএল মাধ্যমেই শো করি। আমাদের ব্রাউজার হচ্ছে যে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজগুলোকে বেশি প্রেফার করে বা মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলোকে বেশি প্রেফার করে। যেমন আমরা যদি যে কোনো সাইডে যাই, সেই সাইটটা চাই আপনার পিএইচপিতে হোক বা যে কোনো ভাষাতে হোক না কেন, সর্বদা আমাদের ব্রাউজারে এইচটিএমএল আউটপুটই দেখাবে। যেমন ধরেন আমরা যদি কোনো একটা সাইডে যাই, এক্সাম্পল স্বরূপ আমি একটা নিউজ পোর্টালে গেলাম, এটা পিএইচপি ওয়ার্ডপ্রেস ভিত্তিক এবং একটা পিএইচপি ওয়েবসাইট, কিন্তু যখন আমরা একটা সোর্স পেজে যাই, এটা সর্বদা আমাদেরকে এইচটিএমএল ফরম্যাটেই শো করবে। এই যে এইচটিএমএল ফরম্যাটে শো করছে, এটার রিজন হচ্ছে কারণ আমাদের ব্রাউজার মূলত এইচটিএমএল ফরম্যাটটাকে রিড করতে পারে, যার কারণে আমাদের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যেগুলো থাকে, পিএইচপি, যে জাভাস্ক্রিপ্ট, এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলোর আউটপুটটা এইচটিএমএলে দেয়, যাতে আমাদের ব্রাউজার এছাড়া গুগল বিভিন্ন সার্চ ইঞ্জিনরা ইন্ডেক্স করতে পারে যে কোনটা ইম্পর্টেন্ট বা কোন অংশটা ইম্পর্টেন্ট না ওয়েবসাইটের। এই জন্যই মূলত আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তো বাট এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে আপনার একটা মার্কআপ বা সহকারী ভাষা। সো এইচটিএমএল এর মতোই আরও কিছু মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সাইট ম্যাপ। আপনারা হয়তো জানেন, যারা ওয়েব ডেভেলপমেন্ট করছেন তারা প্রত্যেকে সাইট ম্যাপ সম্পর্কে জানেন বা হয়তো পরবর্তীতে শিখবেন। তো সাইট ম্যাপ জেনারেট করার জন্য আমরা মূলত এক্সএমএলটা ব্যবহার করি, এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ,
যেমন ধরেন আমার থেকে একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ আমি জেনারেট করেছি। সো এটা আমরা মূলত পিএইচপির মাধ্যমে করলাম। সো পিএইচপিটা, এই যে যেমন এটা দেখুন সাইট ম্যাপ ডট পিএইচপি, সাইট ম্যাপ ডট পিএইচপি আমাকে একটা এক্সএমএল ফাইল তৈরি করে। সো এক্সএমএল ফাইলটা কীরকম, এটা আমাদের অরিজিনাল যে এইচটিএমএল আউটপুট থাকে সেই এইচটিএমএল আউটপুট বা এইচটিএমএল লেবেলগুলোকে এক্সএমএল এর মাধ্যমে শোকেস করে যাতে ইন্ডেক্সিং এর জন্য সহজ হয়। তো গুগল এখানে সহজে বুঝতে পারবে যে, যেমন দেখেন এটাকে আমরা একটু জুম ইন করি, যেমন এখানে দেখেন জাস্ট আমরা এক্সাম্পল, এটা হচ্ছে এক্সএমএল নট এইচটিএমএল। সো এখানের মধ্যে এইচটিএমএল আউটপুট যেটা আমার সাইডে, সেই এইচটিএমএল আউটপুটটাকে এটা এক্সএমএল এর মাধ্যমে লেবেলাইজড করেছে। যেমন এখানে ইমেজ সেকশনটাকে ইমেজ দিয়ে লেবেল করেছে যাতে গুগলে ইন্ডেক্সিংয়ের সময় বুঝতে পারে যে এই সেকশনের অর্থাৎ এই পোস্টের কোন ইমেজ ইউজ হয়েছে, কত তারিখ ইউজ হয়েছে, পোস্টের লিঙ্ক কি, পোস্টের নাম কি, এই টাইপের যে জিনিসগুলো সাইট ম্যাপ রিলেটেড সেগুলো আমরা মূলত এক্সএমএল দিয়ে করি বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে করি। সো এটাই হচ্ছে মূলত আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটা জাস্ট সিম্পল উদাহরণ। ওকে, এছাড়া আরও অনেক মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করবেন। তো যারা মূলত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে তারা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলোর উপর একটু এক্সপার্ট হয়। আর যারা ব্যাক এন্ড নিয়ে কাজ করতে চায় তারা পিএইচপি, নোড জেএস, পাইথন বা আপনার নেক্সট জে, যেগুলো আমাদের কোর্সে অলরেডি ইনক্লুডেড আছে ওগুলো নিয়েও কাজ করে। ফ্রন্ট স্ট্যাক দুটোটার মধ্যে আপনাকে করতে হবে যদি আপনি ফ্রন্ট স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান। সো এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটা বেসিক উদাহরণ। ওকে, সো এবার আমরা এইচটিএমএল এর দিকে যাই। তো এইচটিএমএল সম্পর্কে আপনারা একটু ধারণা পেলেন যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টকে লেবেলাইজড করি বা কন্টেন্টসগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে শোকেস করি বা একটা স্কেলেটন। এইচটিএমএল হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্কেলেটন। এই স্কেলেটনটার মধ্যে আমরা মূলত পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, সিএসএস এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাপ্লাই করি এবং একটা পুরো সাইট তৈরি করি। ওকে, আমরা যে সাইটটাকে মূলত দেখি আমাদের ব্রাউজারে সেটা সর্বদাই কিন্তু এইচটিএমএল আউটপুট। যে কোনো সাইটই যান, যেমন ধরেন আমরা একটা সাইটে যাই, তো এই সাইটটা সর্বদা কিন্তু এইচটিএমএল আউটপুট হিসেবে আমাদের দেখাবে। তো এইচটিএমএল হচ্ছে মূলত আমাদের স্কেলেটন, এবং সেই স্কেলেটনের মধ্যে আমরা বিভিন্ন সেকশনসগুলোকে বিভিন্ন ট্যাগের মাধ্যমে বা অ্যাট্রিবিউটের মাধ্যমে বা তথা এলিমেন্টসের মাধ্যমে শোকেজ করি। ওকে, সো এলিমেন্টটা কি? এলিমেন্টস হচ্ছে একটা পুরো এইচটিএমএল এর লাইন বা একটা কমান্ড। ওকে, সো যেমন ধরেন আমি একটা এক্সাম্পল শুধু, আমার থেকে একটা হেডলাইন, একটা শিরোনাম আছে, সেই শিরোনামের প্রথম অংশ যেটা সেটাকে আমরা সর্বদা ওপেন ট্যাগ বলি বা স্টার্ট ট্যাগ, এবং শেষ অংশ যেটা সেটাকে এন্ড ট্যাগ বা ক্লোজ ট্যাগ বলি। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা কোডারের মধ্যে যাই, তো এখানের মধ্যে আমরা প্রথম একটা এইচটিএমএল ট্যাগ নিই, যে আমরা ধরেন এই যে H1 ট্যাগ। ওকে, সো এখানের মধ্যে কোনটা আপনার ওপেন ট্যাগ এবং কোনটা ক্লোজ ট্যাগ, এটা একটা কোয়েশ্চেন। সো এই যে H1টা এটা হচ্ছে আপনার ওপেন ট্যাগ, H1 এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। ওপেন ট্যাগ সর্বদা ফ্রন্ট স্পেস এবং ব্যাক স্পেস। তো ফ্রন্ট স্পেস হচ্ছে এইটা, এটাকে ফ্রন্ট স্পেস বলে, এটাকে ব্যাক স্পেস বলে। ফ্রন্ট স্পেস এবং ব্যাক স্পেসের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার ওপেন ট্যাগ, যেখান থেকে আপনার পুরো কন্টেন্ট স্টার্ট হবে। ক্লোজ ট্যাগ হচ্ছে আপনার সেই লাইনটাকে ক্লোজ করে দেয় যাতে সেই লাইনটাও পরবর্তী লাইনের মধ্যে ইন্টারফেয়ার না করে। সো ক্লোজ ট্যাগ ফ্রন্ট স্পেস এবং ব্যাক স্পেসের মধ্যে আপনার একটা এরকম অবলিক থাকবে। এটাই হচ্ছে আপনার বেসিক ট্যাগের একটা বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে আপনার এক ধরনের ট্যাগ। এছাড়াও কিছু ট্যাগ আছে যেগুলোর মধ্যে আপনার ক্লোজিং ট্যাগ ইউজ হয় না, সেগুলোকে সেলফ ক্লোজিং ট্যাগ বলা হয়। যেমন এগুলো হচ্ছে যে আপনার নর্মাল ট্যাগ। এছাড়া আপনার আরও কিছু ট্যাগ আছে যেগুলোর মধ্যে, যেমন ধরেন মেটা ট্যাগ। তো মেটা ট্যাগের মধ্যে কোনো প্রকার ক্লোজিং ট্যাগ থাকে না, এগুলোকে সেলফ ক্লোজিং ট্যাগ বলে। অর্থাৎ এখানে কোনো প্রকার ক্লোজিং ট্যাগের দরকার পড়ে না, বা এটা পরোক্ষভাবে আপনার ওয়েবসাইটে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার ওয়েবসাইটে কোনো প্রকার প্রভাব আনে না। পরোক্ষভাবে আনে, অর্থাৎ মেটা ট্যাগের মধ্যে আপনার মেটা ইনফরমেশনগুলো থাকে, আপনার ওয়েবসাইট কী, কেন, কীভাবে ইউজ হয় ওগুলো। সো আমরা একটা বেসিক ধারণা পাইলাম যে মানে এইচটিএমএল এলিমেন্ট বলতে কি বোঝায়। এইচটিএমএল এলিমেন্ট মানে হচ্ছে আপনার পুরো লাইনটা। তো এটাকে প্রথমে আপনারা একটু মানে নোট ডাউন করে রাখতে পারেন, এটা হচ্ছে আপনাদের এইচটিএমএল এলিমেন্ট। এছাড়া আমরা অ্যাট্রিবিউট অর্থাৎ ট্যাগের ভিতর অতিরিক্ত তথ্য বা ট্যাগের ভিতর আমরা অতিরিক্ত কন্ট্রোল
এবিলিটি যখন প্রদান করি তখন সেটাকে আমরা অ্যাট্রিবিউট বলি। যেমন ধরেন মেটা ট্যাগের ভিতর আমরা কোনো অ্যাট্রিবিউট যদি ব্যবহার করি, 1 মিনিট, যেমন এই চার সেট যেটা, এটা হচ্ছে আপনার একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে কিছু প্রিবিল্ট ফাংশন যেগুলোর মাধ্যমে আমরা এইচটিএমএল এর মধ্যে কিছু স্পেশাল কন্ট্রোলার বা স্পেশাল এবিলিটিস অ্যাড করি। তো সেই জন্য মূলত আমরা এই অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার করি। যেমন ধরেন হেডলাইনের মধ্যে যদি আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেখানের মধ্যে আমরা আলাদা করে সিএসএস অ্যাপ্লাই করতে পারবো, বা ধরেন আমরা যদি কোনো লিঙ্ক তৈরি করতে চাই তাহলে আমরা এই ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো। তো আশা করি এতটুকু আপনারা একটা ধারণা পেলেন। ওকে, এবার আমাদের মেন জিনিস হচ্ছে, যখন আমরা শুরুই করলাম হেডলাইন দিয়ে, তো আমরা হেডলাইন দিয়েই শুরু করি। ওকে, তো হেডলাইন টোটাল আপনার 6 ধরনের হয়ে থাকে। আপনি 6 ফরম্যাটেরই হেডলাইন অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরেন H2 বা ধরেন H3, তো টোটাল 6 ধরনের। সো এগুলোর ডিফারেন্সটা দেখলেই বোঝা যাবে। যেমন আমরা আগে এগুলো করে ফেলি, H4 এবং H6। তো টোটাল 6 ধরনের আপনার হেডলাইন ট্যাগ আছে। তো হেডলাইন মানে হচ্ছে আপনার শিরোনাম, আপনার শিরোনাম কীরকম হবে। সো এক্সাম্পল স্বরূপ আমি ধরেন এখানে ডেমো লিখলাম এবং এখানে দিলাম ডেমো 2, এখানে দিলাম ডেমো 3, এখানে দিলাম ডেমো 4, এখানে দিলাম ডেমো 5, এখানে দিলাম ডেমো 6। জাস্ট এবার ডিফারেন্সটা আমরা ক্রোমের মধ্যে দেখি। আমরা জাস্ট এটাকে ক্রোমের মধ্যে খুলব। আশা করি শব্দ ক্লিয়ারই আসছে। শব্দ ক্লিয়ার আসছে? হ্যাঁ, আমাদের শব্দ ক্লিয়ার আসছে, কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। তাও একটু চেক করে দেখি। তো আমরা জাস্ট ক্রোমে খুললাম, দেখেন জাস্ট সিরিয়াল ওয়াইজ ক্রম অনুসারে জাস্ট ছোটো হতে থাকছে। সো 1 মিনিট, সো এটা H1 যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড়, বিগেস্ট। H1টা হচ্ছে সবচেয়ে বড় আর H6 হচ্ছে সবচেয়ে ছোট শিরোনামের ক্ষেত্রে। এটা মানে এটা না যে আপনারা H1 আর H6 দিয়ে একটা পুরো ওয়েবসাইট বানিয়ে দেবেন, না। এটা এভাবে বুঝেন, H1 যদি আপনি একবার অ্যাপ্লাই করেন, এর পরের সেকশনের মধ্যে আপনি H2টা অ্যাপ্লাই করবেন, এর পরের সেকশনে আপনি H3 অ্যাপ্লাই করবেন, এর পরের সেকশন H4, এর পরের সেকশন H5, এর পরের সেকশনে আপনি H6। জাস্ট এইভাবে ক্রমানুযায়ী আপনি যাবেন। এখন আপনি একটা সেকশন H1, এর পরের সেকশন H2, H1, আবার এর পরের সেকশন H1 অ্যাপ্লাই করলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না। এটা না যে অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই করতে পারবেন, বাট ডিজাইনটা দেখতে অতটা সুন্দর লাগবে না। মূলত আপনার সাইটটাকে আরও একটু ইন্টারেক্টিভ অ্যাসিবিলিটি আরও বাড়ানোর জন্য আমরা মূলত এভাবে করে স্টাইলিং করি। আপনি এভাবেও করতে পারেন, H1 আর H2 দিয়ে পুরো একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারেন, বাট বেশি ভালো হয় যদি H1, H2, H3 এভাবে করে ক্রমানুযায়ী যদি আপনি ডিজাইনটা করেন। ওকে, এটা হয়ে গেলো আমাদের শিরোনাম সম্পর্কে। তো আমরা প্যারাগ্রাফ কীভাবে অ্যাড করব? প্যারাগ্রাফ অ্যাড করার জন্য প্যারাগ্রাফের ইনিশিয়াল P ব্যবহার করে আমরা প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু ওপেন এবং ক্লোজ ট্যাগ, এটা সবসময় মনে রাখবেন। তো এখানের ভিতর যাবতীয় যত লেখা থাকে সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, অল প্যারা ডেটা, সকল ধরনের এলিমেন্ট। তো এটা হচ্ছে একটা পুরো এলিমেন্ট, HTML এলিমেন্ট। ওকে, সো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যা কিছু লিখি সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। ওকে, এখন আমি যেমন শুরুর দিকে এই ট্যাগ সম্পর্কে বললাম, তো ওইটাই ক্লিয়ার করে দিই। এখন কথা হচ্ছে লিঙ্ক। আমরা লিঙ্কস কীভাবে অ্যাড করব? তো লিঙ্ক আমরা মূলত এ ট্যাগ, লিঙ্কের HTML বা প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা অ্যাঙ্কার বলি, আমরা লিঙ্ক বলি না, আমরা অ্যাঙ্কার বলি। তো অ্যাঙ্কারের ইনিশিয়াল এ, অ্যাঙ্কার ইনিশিয়াল এ ব্যবহার করে আমরা মূলত এই ট্যাগটাকে অ্যাড করি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এর মধ্যে যা কিছু থাকে, এই যে এখানের মধ্যে আমরা যদি কোনো এলিমেন্টের মধ্যে যদি কোনো ট্যাক্স লিখি, সেটা হবে আমাদের লিঙ্কের টেক্সট। এখন এখন কথা হচ্ছে, এখন যদি এটাকে আমরা ব্রাউজারে দেখি, এখানে কিছু দেখাবে না, কারণ আমরা অ্যাট্রিবিউট, এই যে আমি একটা জিনিসটা খেয়াল করবেন, আমি বলেছিলাম যে কোনো HTML ট্যাগকে এবিলিটি প্রদান করে যে অ্যাট্রিবিউটের মাধ্যমে। যে কোনো এলিমেন্ট, যে কোনো HTML ট্যাগকে আমরা
কন্ট্রোলেবিলিটি প্রদান করি যে অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো আমরা যদি এখানে অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করিনি, এটা জাস্ট সিম্পল একটা ট্যাগ। তো আমরা পরের সেকশনের মধ্যে এটার মধ্যে অ্যাপ্লাই করব, তো আগে বলে ফেলি। এবার আমরা একটা কথা বলেছিলাম যে কিছু ট্যাগ আছে যেগুলোকে সেলফ ক্লোজিং ট্যাগ বলে, অর্থাৎ ক্লোজিং ট্যাগের দরকার হয় না। তো তার মধ্যেই একটা হচ্ছে আপনার ইমেজ ট্যাগ। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যদি কোনো ইমেজ শো করতে চাই, সেটা আমরা মূলত ইমেজ অর্থাৎ আইএমজি দিয়ে শো করি। তো এটার মধ্যে কোনো ইয়া নেই, তো এখানের মধ্যে লেখলেও সেটা দেখাবে না। তো এখানে আমরা এটা জাস্ট একটা সিম্পল ট্যাগ। এখন যদি আমরা দেখি এখানে কিছু দেখাচ্ছেও না, এই দেখেন জাস্ট কিছু দেখাচ্ছে না, কারণ আমরা ইমেজটা একটা জাস্ট সিম্পল, এটার মধ্যে কোনো এবিলিটি প্রদান করি না। তো এবিলিটি আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে প্রদান করি। এছাড়া যদি আপনারা লিস্ট বানাতে চান, যেমন আমরা অনেক সময় তালিকা বা টেবিলস বানাতে চাই, যদি আপনারা এক্সেল শিটের মতো টেবিল বানাতে চান বা একটা বক্স বানাতে চান, তখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো রকমের টেবিলস তৈরি করতে পারি। এবং এই টেবিল ট্যাগের মধ্যে, তো টেবিলসের মধ্যে তো রো, কলাম, তালিকা এগুলো থাকে, রাইট? তো সেটার জন্য আমরা টেবিল, রো, টেবিল ওটা আমরা পরের ইয়েতে দেখাবো যখন আমরা টেবিল বানাবো। তো এখানে এভাবে বুঝাতে গেলে একটু কঠিন হবে। সো আমরা লিস্টেই আছি, লিস্ট নিয়ে বুঝাই। তো লিস্ট জেনারেল ভাষায় লিস্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার। আনঅর্ডার মানে হচ্ছে বুলেট পয়েন্ট, অর্থাৎ ডট, অ্যাপেল ডট, এরকম ডট ডট দিয়ে যে লিস্টগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট হচ্ছে 1 2 3 4 এভাবে করে যে লিস্টগুলো তৈরি হয়। অর্ডার আর আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা মূলত কিছু ট্যাগ ব্যবহার করি। যেমন অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট যদি আপনি বানাতে চান, তাহলে আপনি আনঅর্ডার লিস্ট ব্যবহার করবেন। এটার ভিতর লিস্ট বানানোর জন্য আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করব, যেগুলোকে ইনলাইন ট্যাগ বলা হয়। তো এই যে লিস্ট ট্যাগ, এটাকে ইনলাইন ট্যাগ। তো ইনলাইন ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে যে ট্যাগগুলো, এগুলোকে আমরা বাইরেও ব্যবহার করতে পারি আর ভিতরেও ব্যবহার করতে, যে ট্যাগগুলো অন্য ট্যাগের ভিতর ব্যবহার করা যায়। যেমন এইচ ট্যাগ, পি ট্যাগ, এ ট্যাগ, এগুলো হচ্ছে যে ইনলাইন ট্যাগের ক্যাটাগরিতে পড়ে, যেহেতু এগুলো অন্যান্য ট্যাগের ভিতরে অর্থাৎ মেইন ট্যাগের ভিতরে আমরা ব্যবহার করতে পারি বা প্যারেন্ট ট্যাগের ভিতরে ব্যবহার করতে পারি। তো লিস্টের ভিতরে আমরা এখানে লিস্ট তৈরি করতে পারি। যেমন ধরেন আমি এখানে লিখলাম ডোম, সরি, বা এবার আমি আবার লিখলাম অ্যাপলেট। আমরা জাস্ট এগুলো ডেমো লিখছি, অ্যাপলেট। এখন যদি দেখি এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট আমি একটু চেক করে দেখি, এই যে জাস্ট আনঅর্ডার। সেম ফরম্যাটে আমরা অর্ডার লিস্ট, তো অর্ডার লিস্টে ইনিশিয়াল হচ্ছে ওএল, আমরা অর্ডার লিস্টও করতে পারি। তো অর্ডার লিস্টের মধ্যেও সেম জিনিস, লিস্ট অ্যাপ্লাই করব। লিস্ট অ্যাপ্লাই করে জাস্ট যা যা আছে ডেটা, এরপর জাস্ট এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, জাস্ট বংচং লিখে দিয়েছি। তো এবার যদি আমরা দেখি এই যে 1 2, এটা অর্ডার, এটা আনঅর্ডার। এটা হচ্ছে বেসিক জাস্ট এক্সাম্পল আপনাদের সাইডের। তো আমরা যেহেতু আজকে ইন্ট্রোডাকশন ক্লাস করছি, ক্লাসটা অলরেডি মাঝপথে বন্ধ হয়ে গেছিলো, এই জন্য আমরা আরেকবার এটা আমরা এখানে এভাবে লাইভ করিয়ে ফেলতেছি ফেসবুকের মধ্যে। এরপর হচ্ছে ডিভিশন ব্লক কন্টেনার। যখন আপনি ব্লক কন্টেনার বানাবেন, একটা সাইটকে আমরা বিভিন্ন কন্টেনারে ভাগ করি, একটা সাইট বিভিন্ন অংশে বা একটা বিভিন্ন কন্টেনারে ভাগ। যেমন ধরেন আমরা যে একটা পোস্টে যাই, এই যেমন একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, বা এখানে একটা কন্টেনার, এখানে একটা কন্টেনার, এই কন্টেনার্সগুলোতে ভাগাভাগি। তো কন্টেনার্স তৈরি করার জন্য আমরা মূলত ডিভ ট্যাগটা ব্যবহার করি। তো এটা বেশি পিএইচপির ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, কারণ পিএইচপির মধ্যে আমাদের এতগুলো এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে হয় না। তো মোস্টলি আমরা ডিভ ট্যাগটা দিয়েই পুরো সাইট বা হোম পেজ তৈরি করে ফেলি। তো ডিভ দিয়ে মূলত আমরা কন্টেনার্সগুলো বানাই। এবং কোনো কন্টেনারের ভিতর যদি আমরা আরেকটা সেকশন তৈরি করি, কন্টেনারের ভিতর একটা সেকশন হয়, যেমন ধরেন এই যে একটা কন্টেনার, এই কন্টেনারের ভিতরে কতগুলো ছোট্ট ছোট্ট কলাম বাই রো বাই কতগুলো ছোটো ছোটো সেকশন আছে। তো তখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার স্প্যান। তখন আমরা ব্যবহার করি স্প্যান। তো স্প্যান হচ্ছে যে আপনার সেকশন, বিভিন্ন ছোট মানে অর্থাৎ কলামের ভিতর সেকশন তৈরি করার জন্য আমরা মূলত স্প্যানটাকে ব্যবহার করি। এছাড়া মেটা সম্পর্কে আমরা অলরেডি জানিয়েছিলাম, এটা তো এতটুকু বুঝতে পারলেন, রাইট? এরপর আমরা মেটাটা নিয়ে তো অলরেডি বললাম যে মেটা হচ্ছে আপনার সেলফ ক্লোজিং ট্যাগ,
যেটা ব্যবহার করে মূলত আমরা আপনার সাইডের ইনফরমেশন, মেটার মধ্যে মূলত আপনাদের সাইডের ইনফরমেশনগুলো আমরা শো করি, যে সাইডের নাম, সাইডের ডেটা, ডিসক্রিপশন, এসইও রিলেটেড কিওয়ার্ডস, এগুলো আমরা দিই। এরপর যদি আমরা আমাদের ওয়েব পেজকে, যেহেতু আমরা ওয়েব পেজ বানাচ্ছি, আমরা ফুলফিল সাইট বানাতে একটা সাইড হচ্ছে যে, যেমন আমরা ডেমো ক্লাসও বলেছি, একটা সাইড হচ্ছে যে অসংখ্য ছোট অসংখ্য প্রোগ্রামিং ফাইল বা অসংখ্য ফাইল এবং ফোল্ডারের একটা সমষ্টি, যেটা একটা পাবলিক ফেসিং ফাইলের মাধ্যমে ব্রাউজারে শোকেস করা হয়। ওকে, তো আমরা যেহেতু একটাই ওয়েব পেজ বানাচ্ছি এবং প্রতিটা ফাইলকে আমরা ওয়েব পেজ বলি, তো যেহেতু একটা ওয়েব পেজ বানাচ্ছি, তো এটাকে আমরা সাইট বলবো না, এটাকে আমরা ওয়েব পেজ বলবো। তো ওয়েব পেজের মধ্যে আমরা বিভিন্ন ছোট ছোট ফাইলসকে, যেমন সিএসএস, জাভাস্ক্রিপ্টের ফাইলকে অ্যাড করি, বা যেগুলোকে আমরা লিঙ্ক আপ বলি। তো লিঙ্ক আপ করার জন্য আমরা মূলত লিঙ্ক ব্যবহার করি। লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন, যেমন দেখেন অ্যাট্রিবিউট মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফাইলসকে এখানে অ্যাড করে দিই। তো আমরা যেহেতু এখানে অ্যাট্রিবিউট অ্যাড করি না, অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে এইচটিএমএল ট্যাগকে ক্ষমতা প্রদান করে। অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে আমরা যে কোনো এইচটিএমএল ট্যাগকে ক্ষমতা প্রদান করি একটা নির্দিষ্ট কাজ করার জন্য বা একটা কাজের যোগ্য করার জন্য। নইলে এই সকল ট্যাগগুলো কোনো কাজে আসবে না, জাস্ট শো এর জন্য। এখানের মধ্যে সেরকম আপনি কোনো কিছু ক্লিক করতে পারবেন, জাস্ট একটা স্ট্যাটিক ওয়েব পেজ। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন যে অ্যাট্রিবিউটস কীভাবে ইউজ করতে হয়। তো এবার হচ্ছে যে আমরা ট্যাগ সম্পর্কে তো হালকা বেসিক ট্যাগ সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমরা এইচটিএমএল স্ট্রাকচারে যাই। তো এইচটিএমএল নিয়ে যখন আপনারা কাজ করবেন, এইচটিএমএল এর মেইন স্ট্রাকচার হচ্ছে এটা। অর্থাৎ এই জিনিসটা সর্বদা নোট ডাউন করে রাখেন, যখনই আপনি এইচটিএমএল নিয়ে কাজ করবেন, এইচটিএমএল এর মেইন স্ট্রাকচার হচ্ছে যে এটা, বা বলতে পারেন এইচটিএমএল এর কাজ করার একটা স্ট্রাকচার। প্রথমে হচ্ছে আপনাদের ডক টাইপ এইচটিএমএল। তো ডকুমেন্টের শুরুতে এটা লেখে, এটা কোনো প্রকার ট্যাগ নয়, এটা হচ্ছে একটা জাস্ট নির্দেশ বা আপনার কমান্ড। এটা ব্রাউজারকে বলে দেয় যে আমার যে ডকুমেন্ট যেটা আছে, index.html, এই যে ডকুমেন্ট যেটা, সেটা এইচটিএমএল এ লেখা। পিএইচপির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি না, পিএইচপির ক্ষেত্রে আমরা ব্যবহার করি এটা। যেমন পিএইচপির ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, তো এটা বলে দেয় যে এই ডকুমেন্টটা পিএইচপিতে লেখা। ওকে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে করতে হয় না, বা অনেক ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও করে। সো এটা আসলে কি বুঝছেন, এটা হচ্ছে কোনো ট্যাগ নয়, এটা হচ্ছে জাস্ট ডকুমেন্ট, নামের মধ্যে উল্লেখ আছে ডক টাইপ, অর্থাৎ ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। এটা মূলত HTML5 ডকুমেন্ট। ওকে, এরপর যেটাকে আমরা রুট এলিমেন্ট বলি, এই যে এইচটিএমএল এই জিনিসটা লিখছেন, এটা হচ্ছে আমাদের রুট এলিমেন্ট। তো যাবতীয় যে পুরো ওয়েবসাইটটা মূলত আমাদের এই এইচটিএমএল রুট এলিমেন্টের ভিতর থাকবে, মানে এখান থেকে স্টার্ট হবে ওয়েবসাইট। ওকে, সো এটা সিম্পলভাবে বলতে গেলে এটা হচ্ছে রুট এলিমেন্ট, এবং এটা ইউজ করা বাধ্যতামূলক। ওকে, এরপর এই যে এই হেড জিনিসটা কি? তো হেড মানে মূলত আপনার ওয়েবসাইটের এই ট্যাবটাকে বুঝে। এই যে একটা ট্যাব, এই যে এখানে উপরে একটা ট্যাব দেখাচ্ছে, তো এখানে কি দেখাচ্ছে? আমার ফাইলের নাম দেখাচ্ছে। এখন যদি আমি এখানের মধ্যে কিছু একটা লিখি, আমার সাইডে টাইটেল দিই, তো সাইডের টাইটেল দেওয়ার জন্য আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করছি। টাইটেল ট্যাগটা মূলত সাইডের নাম বা সাইডের ট্যাবের নামের জন্য। তো এখন যদি দিই যে মাই ফার্স্ট ওয়েবসাইট, ওকে, এখন যদি দেখি, রিফ্রেশ দিই, দেখেন মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা হচ্ছে মূলত নামের জন্য। এছাড়া এখানের মধ্যে যাবতীয় সব মেটা ট্যাগ, এই যে মেটা ট্যাগ সাইডের অন্য কোথাও অ্যাপ্লাই হবে না, এটা সর্বদা হেডার ট্যাগের মধ্যে বা হেড ট্যাগের মধ্যেই অ্যাপ্লাই হবে। তো সকল মেটা ইনফরমেশন সাধারণত আমাদের এখানে থাকে, যাতে গুগল সবার আগে এটাকে অ্যাক্সেস করতে পারে। গুগল যখন আমাদের সাইডে যায়, সবার আগে ও মেটা ট্যাগটাকে, ওদের ক্রলার, যেটা ব্রাউজারের যে ক্রলার সিস্টেম, সেটা মূলত এটাকেই স্ক্যান করে বা এটার ডেটাকে ক্রল করে এবং সেটা অ্যাক্সেস পায়। তো এটা হচ্ছে এতটুকু অবধি সীমিত, এছাড়া এটার আর কোনো কাজ নেই। এটার কাজ হচ্ছে মূলত আমাদের সাইটকে পরিচয় করিয়ে দেওয়া। ওকে, তো টাইটেল ট্যাগটা সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলেন, তার সেরকম বলছি না। এরপর সাইডে যা কিছু আছে সব কিছু হবে যে আপনাদের এই বডি ট্যাগের ভিতরে। বডি মানে হচ্ছে সাইট, এই সাইডে যে খালি অংশটা, এটাই হচ্ছে আপনাদের বডি, বা এই যে জিনিসগুলো, এগুলোই হচ্ছে আপনার বডি। বডির মধ্যেই আপনি লোগো বসানোর জন্য হেডার, কন্টেন্ট বা মেইন এরিয়া, ফুটার, এই সব কিছু বানাবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো বডির মধ্যে আমরা মূলত অন্যান্য ট্যাগগুলোকে অ্যাপ্লাই করি। যেমন ধরেন আমি যদি এখানে H1 ট্যাগ অ্যাপ্লাই করি এবং এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, আমি এটাকে দিলাম, এবং একটা প্যারাগ্রাফ ট্যাগও ব্যবহার করলাম।
কোথায় গেল? আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগও অ্যাপ্লাই করলাম। আমি এখানে লিখলাম যে টুডে উই উইল লার্ন HTML। সো ক্লাস শেষে দেখি আমি একটা প্রজেক্টও দেখিয়ে দেব, বেসিক প্রজেক্ট, জাস্ট সিম্পল। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পারছেন। বডি ট্যাগের মধ্যে আমরা যাবতীয় সব কিছু অ্যাড করি। সো টেক্সট এডিটর হিসেবে, হ্যাঁ টেক্সট এডিটর হিসেবে আমি একটা সাবলাইম টেক্সট ব্যবহার করছি, আপনারা এটা করতে পারেন, ভালো, এটা ক্র্যাশ রেশিওটা কম। ওকে, এবার আমাদের মেইন জিনিস হচ্ছে অ্যাট্রিবিউট। যা, সো আমরা ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ এগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, কমেন্টস। প্রতিটা সেকশনের মধ্যে আমরা অনেক সময় কমেন্ট অ্যাড করি, যে মানে এই সেকশনটা কী সম্পর্কে, যাতে পরবর্তীতে আমরা এডিট করতে সহজ হয়। তো সেই ক্ষেত্রেতে আমরা কমেন্ট মূলত এভাবে অ্যাড করি। কমেন্ট আপনার এভাবে অ্যাড করা হয়। এখন আপনাকে যা লিখতে হবে আপনি সবগুলো এখানে লেখেন, এটাই হচ্ছে আপনার কমেন্ট। কোনো সেকশনে যদি আপনাকে কমেন্ট লিখতে হয় সেটা এভাবে লিখতে হয়, দেখছেন? এখন এই এরিয়াটা ছাড়া, এই এরিয়াটা আপনার ব্রাউজারে শো করবে না। যেমন দেখি, একটু চেক করে দেখি, দেখেন এই এরিয়াটা আমাদের ব্রাউজারে শো করছে না, বাট এটা হচ্ছে আমাদের কমেন্ট। যখনই কমেন্ট লিখবেন এভাবে করে লিখবেন, এই যে এই চিহ্নগুলো দিয়ে এই দুইটা দিবেন, দুইটা হাইপেন দিয়ে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কমেন্ট। কমেন্ট হচ্ছে মূলত আপনার সাইডে, যেটা ব্রাউজারে দেখেন আপনার সাইডের কিছু ছোট নোট, শর্ট নোট বা স্টিকি নোট। তো আমরা অনেক সময় স্টিকি নোট অ্যাড করি, তো আমি এখানে লিখে দিলাম দিস ইজ মাই বডি সেকশন। সো এখানে আমরা মূলত বডি সেকশনটা তৈরি করলাম, আর এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। তো কমেন্ট, যেমন যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন কমেন্টটা ব্যবহার করবেন বেশি, প্রতিটা জিনিসকে নোট ডাউন করে রাখার জন্য এটা বেশি লাভের। আর নইলে আজকে ক্লাস করলেন, কালকে আপনি আরেকটা ক্লাস করলেন, পরশুদিন দেখলেন যে আপনি কনফিউজ হয়ে গেলেন যে এটা কি। তো এই জন্য কমেন্ট ব্যবহার করবে। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে অ্যাট্রিবিউট। তো আমি এখান থেকে একটু স্পেস নিয়ে নিই, আমরা অ্যাট্রিবিউট এখানে দেখাই। তো আজকে আমরা কিছু বেসিক অ্যাট্রিবিউট দেখাবো। প্রথম, কোনো সেকশনকে আইডেন্টিফাই বা ইউনিক করার জন্য বা একটা নির্দিষ্ট নাম দেওয়ার জন্য আমরা আইডি অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। তো আইডিটার মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে একটা আইডেন্টিফিকেশন বা একটা আইডি দিয়ে দিই। সেম জিনিস আমরা ক্লাসের মাধ্যমে করতে পারি। যেমন আমরা যদি কোনো সেকশনের মধ্যে ক্লাস দিয়ে জাস্ট এভাবে লিখি, যদি ক্লাস ইকুয়াল বক্স, এটা আমরা দেখাবো প্রজেক্টে, ক্লাস ইকুয়াল বক্স, এটার মানে হচ্ছে সেই সেকশনটার নাম হচ্ছে বক্স। এখন আমরা যখন সিএসএস অ্যাপ্লাই করব, সিএসএস অ্যাপ্লাই করার সময় সেই সেকশনে আমরা বক্স রেখে সিএসএস অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো ক্লাস হচ্ছে যে সিএসএস যে সেকশনগুলোতে আমরা অ্যাপ্লাই করবো সেখানের ক্ষেত্রে। আইডি হচ্ছে আপনি প্রতিটা সেকশনকে একটা ইউনিক আইডি দিয়ে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনি জানতে পারেন যে কোন লাইনটা কী। তো আমি এখানের মধ্যে আইডি দিলাম, জাস্ট আমি আইডি লিখলাম যে দিস ইজ, ছোট করে লিখি, এত বড় লেখার দরকার নেই, এটা আমরা লিখলাম বডি হেডলাইন। আমি লিখলাম যে বডি হেডলাইন। ওকে, সো আমি যখন বডি হেডলাইন লিখলাম, তখন পরবর্তীতে যখন আমি ফিউচারে এটাকে এডিট করবো আমার মাথায় থাকবে যে হ্যাঁ এই লাইনটা এই কাজের জন্য, এই লাইনটা এই কাজের জন্য। সো এটা হচ্ছে ওই জন্য আইডি। তো এটাকেও আপনারা চাইলে সিএসএস বা পিএইচপির আন্ডারে অ্যাপ্লাই করবেন, বাট ক্লাসটাকেও আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপর কোনো প্রকার রিসোর্স ফাইল, যেমন ছবি, গানের অডিও ফাইলস, MP4 ফাইল বা ভিডিও ফাইলকে যদি দেখাতে হয় তাহলে আমরা সোর্স বা এসআরসি অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, এবিলিটি প্রদান করি। লিঙ্কের ক্ষেত্রে আমরা এইচআরএফ লিঙ্ক। এবার অল্টারনেটিভ ডিসক্রিপশনের জন্য আমরা ওএলটি। এই এলটিটা কেন ব্যবহার করি? যেমন ধরেন আমার এখানের মধ্যে আমি গেলাম, আমি একটা যে কোনো পোস্টে যাই, তো পোস্টার টাইটেলটা কী হবে, ইমেজের টাইটেলটা কী হওয়া উচিত, যে মিস্টার বিন ইন এ শপিং কমপ্লেক্স, রাইট? বাট এখন যদি আমি এটার ইমেজটার নাম দেখি, এটা হচ্ছে 12688 সামথিং ডট পিএনজি বা জেপিজি, এ দেখেন আমার ইমেজ, এই ইমেজটার নাম হচ্ছে যে ডট জেপিজি, এবং একটা অল্টারনেটিভ টেক্সট আমি শপিং বিড়ম্বনা দিয়েছি, যে মানে এখানে শপিংয়ের ইয়ার নাম। তো এই টাইপের যে, এখন যদি গুগলের মধ্যে 688 ডট পিএনজি ডট জেপিজি এগুলো যদি ইন্ডেক্সড হয়, গুগলে কোনোদিন আমার ইমেজটা খুঁজে পাবে না বা সার্চ করা টোটালি পসিবল হবে না। সেই ক্ষেত্রে আমরা ইমেজের অল্টারনেটিভ নাম কতগুলো সেট করে দিই, আর সেটার জন্য আমরা মূলত ওই এএলটিটা অ্যাপ্লাই করি।
আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এছাড়া আরও কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলোকে আমরা, এগুলো হচ্ছে আমাদের কমন অ্যাট্রিবিউট। যখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে যাবো আরও অনেক অ্যাট্রিবিউট আছে। এইচটিএমএল এর ট্যাগ আর অ্যাট্রিবিউটের সংখ্যা প্রায় অনেক, বাট যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে আপনার রোজকার দিনে বা রোজকার কাজে আসবে। যে কোনো সেকশনকে নাম দেওয়ার জন্য আমরা টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করি। যে কোনো সেকশনে, সেকশন না, যে কোনো লাইনে সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমি বলে দিই, সিএসএস প্রধানত তিনভাবে অ্যাপ্লাই করা যায়: ইনলাইন, এক্সটার্নাল, ইন্টারনাল। এক্সটার্নাল মানে বাইরের একটা ফাইলকে, সিএসএস ফাইলকে এখানের সাথে কানেক্ট করা। ইন্টারনাল মানে ট্যাগের মাধ্যমে, এইচটিএমএল ট্যাগের মাধ্যমে সিএসএস অ্যাপ্লাই করা। আর ইনলাইন মানে লাইনের ভিতর, এইচটিএমএল লাইনের ভিতর সিএসএস অ্যাপ্লাই করা। তো যখন আপনি এইচটিএমএল লাইনের ভিতর সিএসএস অ্যাপ্লাই করবেন তখন আপনি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করবেন। আর যদি লাইনের বাইরে ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করেন তখন আপনি স্টাইল ট্যাগটাকে ব্যবহার করবেন, এখানের মাধ্যমে আপনার সিএসএস অ্যাপ্লাই হবে। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, কোনো প্রকার প্রবলেম নেই। তো আমরা একটা বেসিক এক্সাম্পল দিয়েই দিই যখন করলাম। আমরা এখানের মধ্যে এই যে একটা ইমেজ দেখা, ইমেজ কী, তো আমাদের কিন্তু ইমেজ নেই, তো সমস্যা নেই। ইমেজ দেওয়ার পর আমরা জাস্ট এখানে এসআরসি অ্যাট্রিবিউটটা নেব। তো সোর্সের মধ্যে আমাদের ইমেজের নামটা হবে। তো আমার থেকে তো কোনো ইমেজ নেই, তো আমি জাস্ট লিখে দিলাম যে লোগো ডট পিএনজি এবং একটা অল্টারনেটিভ নাম, এই এলটি। অল্টারনেটিভের মধ্যে আমি লিখবো যে দিস ইজ লোগো, বা সাইডের নাম দিয়ে ওরকম একটা করে নিলাম অল্টারনেটিভ। এখন যদি দেখি এটার একটা লাভ যে অল্টারনেটিভ নাম দেবে, দেখেন চলো বাদ, এখানে কি দেখাচ্ছে, দিস ইজ লোগো। এটা কেন দেখাচ্ছে? এটা দেখাচ্ছে আমাদের এখানে অ্যাট্রিবিউটের লেখাগুলো এসে যাচ্ছে, আমরা এগুলো বাদ করে দিলাম, যাক বাদ। ওকে, সো এটা কেন দেখাচ্ছে অল্টারনেটিভ নাম? যদি আমার ইমেজটা বাই ডিফল্ট না শো করে, বাই ফল্ট, সরি নট ডিফল্ট, বাই ফল্ট যদি শো না করে তাহলে মূলত এই অল্টারনেটিভ ট্যাক্সটা শো করবে সেকশনটার মধ্যে, যাতে সেকশনটা দেখতেই যা দিস ইজ লোগো, যাতে গুগল তাও বুঝতে পারে যে হ্যাঁ এখানে একটা ছবি আছে। ওকে, সেই জন্য এসইওর ক্ষেত্রে তো সবসময় এগুলো ইউজ করা মনে রাখবেন, কোথায় কখন কোনটা ইউজ করতে হয়। তো এখানের মধ্যে আপনি লোগোর ইমেজের নাম না দিয়ে আপনি চাইলে ইমেজের লিঙ্কও দিতে পারেন, বা ফোল্ডার হতে পারে, ফোল্ডার হতে পারে, বা এমন হতে পারে যে www.abc.com/folder/ এরকমও হতে পারে, কোনো প্রবলেম নেই, যে কোনো জায়গা থেকে শো করাতে পারে। এটা হয়ে গেলো আমাদের ইয়ে। এরপর আমরা কিছু জিনিস, সেটা হচ্ছে এই যে, এখন এতটুকু তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা ওয়েব পেজের একটা রুল শিখব, যে প্রতিটা ওয়েব পেজ তৈরি করার একটা নির্দিষ্ট রুল থাকে। সেটা হচ্ছে যে এটা আশা করি দেখতে পাচ্ছেন, ওয়েব পেজ তৈরি করার একটা নির্দিষ্ট রুল, যে উপরে হেডার, নেভিগেশন, সেকশন, আর্টিকেল, ফুটার, এসাইড, বা এসাইডটা হচ্ছে মূলত আপনাদের সাইড বার। সো যেমন ধরেন এটা একটা ওয়েব পেজ, তো ওয়েব পেজের মধ্যে এই যে হেডার, এই যে আপনার নেভিগেশন বার, সাইড বার, আমাদের আর্টিকেল, ফুটার সব কিছু আছে। এটা আমরা মূলত এখানের মাধ্যমে অ্যাড করলাম। সো আশা করি এটা দেখা যাচ্ছে। তো এবার আমরা মূলত এগুলোকে অ্যাপ্লাই করে দেখাবো একটা এক্সাম্পল। তো এই জিনিসগুলোকে বলা হয় যে সেমেট্রিক ট্যাগ। সেমেট্রিক ট্যাগের বৈশিষ্ট্য নির্দিষ্ট কোনো ওয়েব পেজের পেজকে বিভিন্ন সেকশনে ভাগ করে সেগুলোকে আলাদা আলাদা লেভেলাইজড করা, যাতে গুগল সেই সেকশনগুলোর মধ্যে কোন অংশটা ক্রল করতে হবে বা কোন অংশটা ক্রল করতে হবে না সেটা যাতে বুঝতে পারে। এতে করে আমি যদি চাই যে আমার সাইডের অ্যাবাউট সেকশনটাকে ভাইরাল করতে, মানে ভাইরাল বলতে পারেন, বা বলতে পারেন যে এআই বা গুগল ক্রলারের মধ্যে ক্রল করাতে, যাতে কেউ আমার সম্পর্কে সার্চ করলে যাতে সেই আসে ডেটাটা, নাকি আমার সাইডের ক্যাটাগরির নাম, আমার সাইডের নিউজের নাম, ওগুলো না, আমার জাস্ট ওই অ্যাবাউট আস সেকশনটা দেখাতে ইচ্ছা করছে। তো আমরা সেই জন্য আমরা সেমেট্রিক ট্যাগগুলোকে ব্যবহার করব। ওকে, যেমন ধরেন সেমেট্রিক ট্যাগগুলো সবগুলো বডির মধ্যে অ্যাপ্লাই হবে, তা আমরা এই পোর্শনগুলো আর লাগছে না, তো এগুলো বাদ। যেমন ধরেন এই যে ছবিটা অনুসারে, ছবিটা অলরেডি দেখতে পাচ্ছেন, তো ছবিটা অনুসারে প্রথমে আছে হেডার। হেডার হচ্ছে যেখানে আমরা আমাদের সাইডের লোগো,
চার্জ হচ্ছে, হ্যাঁ প্লাগ ইন হলো। ওকে, সো হেডার হচ্ছে যেখানের মধ্যে মূলত আমরা আমাদের সাইডের লোগো, টাইটেল, নেভিগেশন বার, সার্চ বার এগুলো অ্যাড করি। ওকে, তো হেডার হচ্ছে সেই এরিয়া, হেডারের মধ্যে মূলত বাকি সব কিছু অ্যাড হয়। তো আমরা প্রথমে একটা হেডার তৈরি করে নেব। ওকে, তো হেডারটা হচ্ছে একটা এরিয়া। এখন আমি এখানে হেডার লিখলাম, বাট আমি যদি এখন ব্রাউজারে যাই, এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে না, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করছে, যেহেতু ক্রল ওভাবে হয়। গুগল সর্বদা এইভাবে ক্রল করবে, গুগল না মানে যে কোনো সার্চ ইঞ্জিন বা ওয়েব ব্রাউজার এইভাবেই ক্রল করবে ডেটাটা, কারণ ওরা এইভাবে কোডটাকে রিড করে, কোনটা দরকারি কোনটা দরকার নেই সে লেবেল দেখেই বুঝবে। হেডারের মধ্যে প্রথমে হবে আমাদের সাইডের নেম, বা বলতে পারেন সাইডের লোগো। তো আমাদের এখানে লোগো তো নেই, আমি সাইডের নাম দিলাম সাইটস নেম। এখন অনেকে বলবেন যে স্যার আপনি তো এখানের মধ্যে এটা দিলেন, এখানের মধ্যে আবার সাইডের নেম কেন দিচ্ছেন? তো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে যে টাইটেল, সাইডের টাইটেল, আর এটা হচ্ছে নাম। এটা হচ্ছে বইয়ের টাইটেল, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। এটা হচ্ছে আপনার বইয়ের টাইটেল, এটা হচ্ছে আপনার চ্যাপ্টারের নাম। একটা সাইডকে আপনি বইয়ের সাথে তুলনা করেন, বই বই ওকে, বইয়ের সাথে তুলনা করেন। বইয়ের মধ্যে যেমন ধরে নেন দ্য 48 লস অফ পাওয়ার, খুব ভালো বই। বইয়ের পেজের মধ্যে আপনার টোটাল কত, অ্যারাউন্ড 17টা নাকি 10টা চ্যাপ্টার আছে। তো প্রতিটা চ্যাপ্টার হচ্ছে আপনার এক একটা ওয়েব পেজ। তো এক একটা ওয়েব পেজের নাম তো সবগুলোর একটা হবে না, এক একটা নাম এক একটা হবে। একটা হবে যে দ্য 14 ট্রিক্স অফ মাইন্ড, হাউ টু সাইকোলজিক্যালি ইনক্রিজ দ্য উইল পাওয়ার, তো এরকম। এবং প্রতিটা টাইটেলের টাইটেল না সরি প্রতিটা নামের একটা একটা করে প্যারাগ্রাফ থাকবে, বা নামের ইন্ট্রোডাকশন থাকবে। বই যদি পড়ে থাকেন আপনারা পাবেন, নামের একটা ইন্ট্রোডাকশন পাবেন। তো আমরা ওভাবে লিখি চ্যাপ্টার্স ইন্ট্রো। ওকে, যেটা আমরা মূলত সাইট বানাচ্ছি, আচ্ছা সমস্যা নেই, এটা হচ্ছে ইন্ট্রো। ওকে, এখন যদি যাই, তো এখানে এখন দেখাবে, এই যে দেখাচ্ছে বইয়ের নাম, এটা হচ্ছে বইয়ের নাম, এটা হচ্ছে বইয়ের চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টারের ইন্ট্রো। ওকে, আমরা যেহেতু ওয়েব পেজে, এই যে ওয়েব পেজের রুলটা ফলো করছি, তো এখানের মধ্যে এখন আমাদের একটা ন্যাভ বার থাকবে। তো ন্যাভিগেশন বার সর্বদা আমরা হেডার ট্যাগের মধ্যে অ্যাড করি, যেহেতু এটা ইন্টারনাল ট্যাগ। তো আমরা ন্যাভ বার, তো ন্যাভিগেশন বারের মধ্যে মূলত আমরা ওই যে লিস্ট, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের ফরম্যাটে আমরা মূলত ইয়াগুলো অ্যাড করি। তো আমাদের এখানে তো সেরকম কিছু নেই, তো আমরা এখানে জাস্ট ডেমো মেনু অ্যাড করে দিই, আর একটু স্ল্যাশ দিই, হ্যাঁ ডেমো মেনু, আর একটু স্ল্যাশ দিলাম, মেনু 2, আর একটু স্ল্যাশ দিলাম মেনু 3, কারণ আমাদের এখানে তো কোনো মেনু নেই। তো আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এটা দেখাচ্ছি, যে মেনু 1, মেনু 2, মেনু 3। এটাকে আর একটু এইভাবে দেখাই, তাহলে সুন্দর লাগবে দেখতে। কোথায় গেল, কোথায় গেল, এইভাবে না, মেনু এভাবে দেখাই, তাহলে দেখতে একটু সুন্দর লাগছে। সুন্দরের জন্য জাস্ট দিতে হবে এমন কোনো কথা নেই, আমরা জাস্ট মানে যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা মেনু, এই যে মেনু হয়ে গেছে। তো আমাদের মেনু হয়ে গেল। ওকে, ডেমো মেনু লাগছে না, এটা মেনু 1 করে দিই। আওয়াজ কি আসছে অনলাইনে? হ্যাঁ আসছে, তাও গিয়ে দেখি। হ্যাঁ ওকে, দেখা যাচ্ছে। ওকে, সো এটা হয়ে গেল। এরপর আমাদের রুল অনুসারে আমরা এখানের মধ্যে এবার যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আর্টিকেল বা সেকশন। সো আর্টিকেল হচ্ছে, তো আমি আগে সেকশন করি, যে আমি একটা সেকশন বানাতে চাচ্ছি যেখানের মধ্যে আমার টাইটেলগুলো থাকবে, আর আর্টিকেল সেকশনের মধ্যে আমাদের প্যারাগ্রাফটা থাকবে। এগুলো হচ্ছে সিম্বলাইজড, মনে রাখবেন এগুলো হচ্ছে লেবেল, আমরা সিম্বলাইজড করছি কোন জিনিস কি। তা আমি প্রথমে দুইটা সেকশন বানাবো, আমি একটা সেকশন বানাই, তো দুইটা সেকশন বানাই। ওকে, একটা